পিলখানা ঘটনাটা ওয়াজ আ মাস্টার স্ট্রোক বাই আওয়ার এনিমিজ, এবং এটার উদ্দেশ্যই ছিল আমাদের দেশের যারা সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরী তাদের মাজাটা ভেঙে দেওয়া, এবং তারা এটা কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট করেছে। তো দেশকে যারা ভালোবাসে এইটার সঠিক বিচার, সঠিক তদন্ত সবাই চাবে। এইটার যারা অপোজ করে, দে আর নট দি প্যাট্রিয়টস অফ দিস কান্ট্রি। প্রিয় দর্শক, বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা উপদেষ্টা জনাব ফজলে এলাহি আকবরের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধরে নিচ্ছি যে বিপ্লবী সরকারের চিন্তা ভাবনা তখন কারো মাথায় আসে নাই। আপনি যেটা বললেন যে সবার মাথার ভিতরে যেহেতু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, দেশের মধ্যে একটা অনেকটা অ্যানার্কির মতো একটা সিচুয়েশন চলছে, সেটাকে দ্রুত চেন অফ কমান্ডে ফিরিয়ে আনা বা স্থিতিশীল করা, শান্ত করা, এটাই ছিল মূল লক্ষ্য বা সবার মানে প্রধান চিন্তা। সেজন্য একটা সরকারের আপনার একটা অন্তর্বর্তী সরকারের কথা চিন্তা করেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার তো আমাদের কনস্টিটিউশনে ছিল না, বাট আপনারা কনস্টিটিউশনালি একটা সরকার করছেন, কনস্টিটিউশনে অন্তর্বর্তী সরকার নাই। এই আলোচনাটা বা সেটা কিভাবে হতে পারে? এই আলোচনা হয়নি, তবে যেটা পরে দেখেছেন আপনার সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিয়ে আন্ডার ডক্ট্রিন অফ নেসেসিটি এটাকে রেগুলারাইজ করা হয়েছে। হেড অফ দ্য স্টেটের ব্যাপারে কি কোনো আলোচনা তখন ছিল যে হেড অফ দ্য স্টেট কে হতে যাচ্ছেন বা কে হবেন? নো, ইভেন বর্তমান রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, কে আগামীতে রাষ্ট্রপতি হতে পারেন, কে সরকার প্রধান হবেন, ইভেন ডক্টর ইউনূস হবেন, এটাও কোনো আলোচনা হয়নি। আচ্ছা, আমরা এখন এই যে মানে সরকার গঠনের পরে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই যে অনেকগুলো বিষয় সামনে এসছে পুরানো ফ্যাসিস্ট সরকারের আমলে। তার মধ্যে আমরা দেখলাম যে বেশ কিছু চিহ্নিত লোক তারা পালিয়ে গেছেন। এরা কিভাবে পালাতে পারলো বলে আপনার মনে হয়? যাদেরকে আমরা শুনেছিলাম যে কোথাও বিশেষ কোনো জায়গায় আছে বা এরকম প্রচারণা ছিল, বাট তাদেরকে এখন দেখতে পাচ্ছি দেশের বাইরে। এটা কিভাবে সম্ভব হলো? এটা আমি বলবো একটা দুর্ভাগ্য, এটা মিসম্যানেজমেন্ট, ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল আমি বলতে পারবো না। তবে যে কোনো এরকম আন্দোলনের পরে একটা ফ্যাসিস্ট সরকার পতনের পরে একটা রিপারকেশন, যেটা আপনি শুনে ওবায়দুল কাদেরও বলেছিলেন এই সরকারের পতনে 1 লাখ লোক মারা যাবে, সেটার কিন্তু কিছুই হয়নি। সেটার প্রতিফলন ওবায়দুল কাদেরের প্রফেসি যেটা ছিল যে 1 লাখ মারা যাবে, কিন্তু কোনো প্রতিফলন দেখিনি। এবং এরা কিভাবে পালালো, ইটস আ ভেরি ইন্টারেস্টিং, এবং এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং স্টাডি। এটা হলো কীভাবে, যেখানে জনগণের এত ক্ষোভ এই বিগত সরকারের উপরে, তারপর তারা সবাই কীভাবে পালিয়ে গেল, এবং এই পালিয়ে যেতে পেরেছে বলেই কিন্তু আমাদের এখন এই বর্তমান অস্থিতিশীলতা এখনও জারি রয়েছে। আমরা যে সংস্কার করতে চেয়েছিলাম সেটা এখনও করতে পারছি না। দিস ইজ আ ব্যাড লেসন ফর আস, এবং আমরা একটা অপরচুনিটি মিস করেছি বাই লেটিং দিস পিপুল রান অ্যাওয়ে। কারা দায়িত্ব মধ্যে ছিলেন, কারা ছিলেন, এটা আমি যেহেতু এর মধ্যে আমি ডিটেল কোনো করিনি, এটা আমার পরিধির মধ্যে পড়ে না, এটা আমি কোনো কমেন্ট করতে চাই না। তবে ডেফিনেটলি ইটস আ ফেলিওর, ইটস আ কালেকটিভ ফেলিওর অফ ইমিডিয়েটলি সরকারের যারা যেখানে ছিল সবার এই দায়িত্ব ছিল, উচিত ছিল যে এটা না হওয়া, তাদেরকে যথাযথ আইনের প্রক্রিয়াতে আনা। আচ্ছা, আমরা মানে একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মানে বিপ্লবের পরে এসছে, বিভিন্ন মানে শেখ হাসিনার আমলে যে সমস্ত ভয়াবহ হত্যাকাণ্ড, গুম, নানা বিষয় এসছে, তার তদন্ত প্রক্রিয়া আপনার চলছে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পিলখানা। আপনি সামরিক একজন মানুষ হিসাবে এবং বেসামরিক একজন ব্যক্তি হিসাবে দুভাবেই পিলখানা দেখার আপনার সুযোগ ছিল বা আছে। আপনি এটা কি পিলখানার বিষয়টাকে কীভাবে দেখেছেন? যারা দেশকে ভালোবাসে, যারা একটু দেশকে নিয়ে চিন্তা করে, তারা এক বাক্যে বলবে পিলখানা ঘটনাটা ওয়াজ আ মাস্টার স্ট্রোক বাই আওয়ার এনিমিজ, এবং এটার উদ্দেশ্যই ছিল আমাদের দেশের যারা সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরী তাদের মাজাটা ভেঙে দেওয়া, এবং তারা এটা কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট করেছে। এবং অবশ্যই সরকারের এই সহায়তা না থাকলে
এতখানি ভিতরে এসে এইরকম একটা ম্যাসাকার করা ওয়াজ ইম্পসিবল। তো দেশকে যারা ভালোবাসে এইটার সঠিক বিচার, সঠিক তদন্ত সবাই চাবে। এইটার যারা অপোজ করে, দে আর নট দি প্যাট্রিয়টস অফ দিস কান্ট্রি। বাট এই যে পিলখানার যে ঘটনাটা, সেই ঘটনার আমি গল্পটা বা গল্প না, মানে পিলখানার যে ইনসিডেন্ট, ঘটনাটা, আপনি তখন কি কি জানতে পেরেছেন যে কিভাবে হয়েছে বা এর পিছনে কারা আছে বা এটা কেন সামরিক অপারেশন করে এটা করা গেল না, এই ব্যাপারে আপনি মানে কি ধরনের মানে বার্তা বা পেয়েছেন? তখন কিন্তু আপনি মনে রাখেন, যদি চিন্তা করেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাংলাদেশকে কিন্তু অনেক মিষ্টি, আমরা যেরকম ইলিশ মাছ দিই, তারা কিন্তু অনেক সুইটস, ট্রাক ভর্তি সুইটস পাঠিয়েছিল। জনগণ বলে, একটা গুজব আছে যে এর সাথে ইন্ডিয়ান কিছু ট্রেন লোক বাংলাদেশে ঢুকেছিল ওই মিষ্টির সাথে, এবং তাদেরকে কিন্তু বিগত সরকারের কিছু লোক তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে পোশাক দিয়েছিল, তাদেরকে দিয়ে এই মূল ঘটনাটা ভিতরে তারা শুরু করে। এইটা মানে এখনও পর্যন্ত যেহেতু প্রপার ইনকোয়ারি হয় নাই, এবং যেসব আপনার আলামত ছিল প্রতি স্টেপে পর্যায়ক্রমে বাই গভর্নমেন্ট পিপুল হু আর ইনভলভড ইন ইট, এবং বাই দি পলিটিক্যাল প্রেশার বলেন, যাই বলেন, এগুলো কিন্তু অনেকগুলো মুছে ফেলা হয়েছে। তাই এই দাবিটা সবসময় ছিল যে একটা প্রপার ইনভেস্টিগেশন, কারণ এত বড় একটা সিরিয়াস ইস্যুতে আমরা যদি একটা দেশ এবং জাতি হিসাবে যদি ইনকোয়ারি না করতে পারি, যেই ইনসিডেন্টটা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, সেটা যদি না করতে পারি, তো আমাদের জাতি হিসাবে একটা ফ্ল্যাগ নিয়ে, একটা ম্যাপ নিয়ে আমরা কী করবো? এইটুকুনি যদি আমরা না করতে পারি, উই ডোন্ট ডিজার্ভ টু হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইফ উই ক্যানট সাকসেসফুলি ক্যারি আউট আ প্রপার ইনভেস্টিগেশন, ফাইন্ড আউট এর মূল রহস্যটা কোথায়। আচ্ছা, সেনাবাহিনী কেন উদ্ধারে অপারেশন পরিচালনা করলো না, আপনি কি মনে করেন? এটা সেনা কমান্ডের অবশ্যই ফেলিয়ার। পৃথিবীতে কোথাও যখন কোনো মিলিটেন্ট, কোনো সরকারের সশস্ত্র কোনো বাহিনী অথবা আধা বাহিনী যখন বিপ্লব করে, বিদ্রোহ করে, তখন এটা কিন্তু এই বিপ্লব পলিটিক্যালি সলভ করা হয় না। ইট হ্যাজ টু বি ফার্স্ট সলভ বাই মিলিটারি অ্যাকশন। আপনাদের কাছে আনসারে মনে আছে, ওই 1991-2 দিকে একটা কু হয়েছিল, জেনারেল মাহবুব এক্সডিজি ওনাকে তারপর বিএনপি পক্ষ থেকে পাঠানো হলো, এবং মিলিটারি 9 ডিভিশন তাদেরকে ঘেরাও করে তাদেরকে সারেন্ডার। দিস ইজ দ্য অনলি ওয়ে। এখন আপনি ধরেন একটা লোক রাস্তা ক্রস করতেছে, আপনি দেখে একটা গাড়ি আসতেছে, এই লোকটাকে এমনি ধাক্কা নিয়ে দিয়ে সে গাড়ির তলে মারা যাবে। ওই মুহূর্তে আমি কি সরকার প্রধানের নির্দেশের জন্য অপেক্ষা করব, নাকি আগে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দরকার পড়লে পরে আমি সরকার বলি আমি এই লোকটাকে এই কারণে আমি তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়েছি। দিস সিচুয়েশন ইজ লাইক দ্যাট। মিলিটারি তার অফিসাররা সেন্ডিং SOS মেসেজ টু দি আর্মি চিফ, সেখানে আর্মি কেন মুভ করলো না, কী স্বার্থে? ওয়াজ আর্মি চিফ অলরেডি বট বাই আওয়ার নেইবার্স? যদি তা হয়ে থাকে, এটা কিন্তু দেশের জন্য একটা বিরাট শিক্ষার বিষয়। হাউ মাচ উইল পলিটিসাইজ দ্য মিলিটারি সো মাচ দ্যাট তাকে পার্শ্ববর্তী দেশের কাছ থেকে তার নিরাপত্তা চেতে হয়। ইটস ভেরি স্যাড ইনসিডেন্ট আমি বলবো। সুতরাং এখানে সেনা প্রধানের অবশ্যই তার একক দায়িত্ব, সে ব্যর্থ হয়েছে, তখনকার তদানীন্তন সেনাপ্রধান ব্যর্থ হয়েছে, এবং তার উইদাউট এনি কোশ্চেন, তার উইদাউট এনি সিকিং কোনো গভর্নমেন্ট পারমিশন, সে তার ট্রুপস পাঠানো উচিত ছিল তার অফিসারদেরকে ওই মুহূর্তে ওখান থেকে বাঁচানো। যদি এটা তৎক্ষণাৎ এটা এই ব্যবস্থা নেওয়া হতো, আজকের এই জিনিস এতখানি গড়ায় না, অনেক আগে এসে শান্ত করা যায়। আপনার কি মনে হয় যে ভারত বা ভারতীয় সেনাবাহিনী মনস্তাত্ত্বিকভাবে আমাদের উপরে বা আমাদের বিভিন্ন ডিফেন্স ফোর্সের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করেছে? আমরা বিভিন্ন সময়ে আমরা এই ভারতীয় মিডিয়া বা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা দেখতে পাই, আমাদের দেশের মিডিয়াগুলো তো অনেক সময় এইগুলো নিয়ে লেখে না, যে তারা অমুক জায়গায় প্রস্তুতি নিয়েছে, অমুক জায়গায় তাদের বেজ করা ছিল, অমুক জায়গায় তার প্রস্তুতি নিচ্ছিল, অমুক জায়গায় বিমান টিমান সব রেডি করেছিল। এই ধরনের বিষয়গুলো কি আমাদের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করে? এটা কি আপনার ওই বিডিআর ইনসিডেন্ট নিয়ে বলছেন? শুধু বিডিআর ইনসিডেন্ট না, সামগ্রিকভাবে। আমি মনে করি যে বর্তমান ভূ রাজনৈতিক যারা পড়েন, বিশ্লেষণ করেন, এইরকম একটা কাজ যে আমাদেরকে ফিজিক্যালি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্টারভেন করবে, আমার মনে হয় ইন্ডিয়ানস আর নট দ্যাট ডাফার্স, এত বোকা না। এটা যদি তারা করে, তারা সবচেয়ে চরম ভুল করবে। 71-এ তারা বিজয়ী হয়েছে, আমাদেরকে স্বাধীনতা
ত্বরান্বিত করেছে, সাহায্য করে, ঠিক। তখন বুঝতে হবে তখন পুরা জনগণ কিন্তু পাকিস্তান বিরোধী, পুরা জনগণ কিন্তু ওদেরকে ইন্ডিয়াকে স্বাগত সাহায্য জানিয়েছে। করেছে। অনেক ক্ষেত্রে প্লাটুন এবং পাকিস্তানের কোম্পানি ডিফেন্স ইন্ডিয়ান ডিভিশন অ্যাটাককে কিন্তু প্রতিহত করেছে। সেই পরিস্থিতিতে এই ইন্ডিয়া যে বাংলাদেশের ভিতরে ঢুকলো, এখানে সাধারণ মুক্তিযোদ্ধা, গ্রামগঞ্জের সাধারণ জনগণ তাদেরকে যেই রাস্তা ঘুরিয়ে নিয়ে আসে পাকিস্তানের সেই পজিশনে পিছনে এনে বসিয়েছে, এটা একমাত্র জনগণের সহায়তা হয়েছে। এখন চিন্তা করেন বর্তমান পরিস্থিতিতে, ক্যান ইন্ডিয়া এক্সপেক্ট দ্য সেম সাপোর্ট ফ্রম বাংলাদেশিস? না। এইটা যখন তারা জানবে, তারা এত সহজে বাংলাদেশকে দে নট টেক লাইটলি। দে নো যে সাধারণ পিপল, জনগণ কিন্তু এটা প্রতিহত করবে, এবং সাধারণ জনগণ যদি প্রতিহত করে, যে কোনো জাতি, যে কোনো দেশ তার সর্বমত রক্ষা করতে সফল হবেই হবে। মেবি লিটল মোর ক্যাজুয়ালিটি, লিটল লেস ক্যাজুয়ালিটি। বাট আমার প্রশ্ন ছিল যে এই যে তারা প্রস্তুতি নিচ্ছে বা তারা আক্রমণ করতে পারে, বিভিন্ন সময় এই ধরনের কথা আমরা শুনি, এটা কি আমাদের উপরে কোনো ধরনের চাপ, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে কিনা? চাপ সৃষ্টি করতে পারে, এটা জুজুর ভয়। এখন আপনি জুজুর ভয়ে আপনি কাবু হয়ে লেপের নিচে মাথা গুঁড়ি দিয়ে শুয়ে থাকবেন, নাকি আপনি কাঁচা বেঁধে মাঠে নামবেন? এটি হলো আপনার প্রস্তুতি, এইটি হলো জাতিসত্তা, এইটি হলো ন্যাশনাল স্পিরিট, এইটি হলো প্যাট্রিয়টিজম। এবং আমাদের দেশের একটা, এই গরিব দেশে একটা সশস্ত্র বাহিনী তো আছে। এই সশস্ত্র বাহিনী যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। তো সেই স্পিরিট, সো কল চেতনা যদি আমাদের মধ্যে সত্যি সত্যি থাকে দেশ রক্ষার, নাথিং ইজ ইম্পসিবল ফর আস। এবং ইন্ডিয়া যদি কখনো এই ভুল করে, তারা কিন্তু দে উইল মেক দ্য বিগেস্ট মিস্টেক ইন দ্য হিস্ট্রি অফ দেয়ার কান্ট্রি। এবং আমার মনে হয় না এটা তারা কখনো সাহস পাবে। এবং এখন বর্তমানে জনগণের যে স্পিরিট, সেই স্পিরিট আমি মনে করি আমাদের সেই লক্ষ্যে সার্বভৌমত্ব রক্ষার্থে, আমাদের স্বাধীনতার রক্ষার্থে এই স্পিরিট আমাদের কাজ করতে হবে, এবং সময় এসেছে এটাকে আর অবহেলা করা যাবে না। ভারতের বিষয়টা যেহেতু চলে আসলো, এই বিষয়টা নিয়ে আমি আরেকটু আলোচনা করতে চাই। 5 তারিখের পরে, অর্থাৎ জুলাই বিপ্লবের বা আগস্ট বিপ্লবের পরে আমরা দেখলাম যে ভারত থেকে ক্রমাগত এবং প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী নানা ক্যাম্পেইনিং চলছে। সেখানকার রাজনীতিবিদরা নানা ধরনের কথা বলছে, ইভেন সরকারের দায়িত্বশীল অনেকেই অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেছে। স্পেশালি চিটাগাং হিল ট্র্যাক্স নিয়ে তারা অনেক আপত্তিকর কথাবার্তা বলেছে। এই যে 5 তারিখের পরে তাদের ভেতরে এত বাংলাদেশ বিষয়ে নেতিবাচক ধারণা এবং নেতিবাচক অবস্থান তৈরি হওয়ার কারণ কি? শোনেন, আমি নদী পার হচ্ছি, আমি একটা নৌকা বুক করলাম, আমার সংসারের সব কিছু আমি নৌকাতে ডাললাম। এখন মাছ পথে দেয় যদি নৌকাটা ডুবে যায়, আমার অবস্থা কি হবে? আমার তো সহায় সম্পদ সব গেল। ইন্ডিয়ার পক্ষে এই যে একটা সরকারের সাথে সব কিছু, সব সম্পর্ক, সব কিছু ওই নৌকায়, সব তার সংসারের সব মাল একটা নৌকা রাখার মতনই হয়েছে। তো তারা অ্যাকচুয়ালি যেই কাজটা করেছে, যেটা আমরা কখনো আশা করিনি। ভারতের মতন একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাদের যে এত ভাস্ট মিডিয়া, ওয়ান অফ দি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তারা যে এরকম কাজ করে এবং কাঁচা কাজ করবে, এটা কিন্তু কখনো আমরা আশা করিনি, এখনও আশা করি না। ভারত আমাদেরকে সাহায্য করেছে, আমরা তাদেরকে সেলুট জানাই। তার মানে এই না তারা মিথ্যা প্রপাগান্ডা করে আমাদেরকে দেশটাকে একটা ফেইল্ড স্টেট, একটা ফেস্ট অভ্যুত্থান করবে, এটা কিন্তু বাস্তবতার নিরিখে অনেক দূরে। তারা ভুল আগেও করেছে, অতীত সরকারকে একাত্মভাবে ইলেকশন, আজকে যাদের 35 বছর বয়স, তারাও কিন্তু ভোট দিতে পারেনি। এর পিছনে কারা? ভারত। তো তারা একটা ডেমোক্রেটিক কান্ট্রি থাকা সত্ত্বেও একটা ফ্যাসিস্ট রেজিমকে কেন তারা সাপোর্ট করবে? ওয়ার ইজ দ্যাট ডেমোক্রেসি? ওয়ার ইজ দ্যাট ডেমোক্রেটিক স্পিরিট? তার মানে তারা দেবকে বিশ্বাস করে না। হ্যাঁ, বলতে পারেন আমি যদি ভারত হবো, আমি ভারতের ইন্টারেস্ট আমি কেন দেবো? অবশ্যই। কিন্তু একচ্ছতভাবে এই সব ইন্টারেস্ট যদি তার পক্ষেই নেয়, আর জনগণ যদি এতে বিব্রত এবং উত্তেজিত হয়, এটার দোষটা কার? এটা ইন্ডিয়ারও দোষ। আমরা এটা কখনো আশা করিনি। এটা খুবই প্রিমেচিওর অ্যাকশন। আমার মনে হয় এখন ওয়ার্ল্ড ওভার লোকেরা জানতে পারছে যে দিস ওয়াজ অল ফেক নিউজ। এখন ক্রস চেক, ফ্যাক্ট চেক করে অনেক আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন যে ইন্ডিয়ান নিউজগুলো কতগুলো রং ছিল। এটা ভারতের ভাবমূর্তিকে উন্নতি করেছে। আশা করি তারা এটা বুঝবেন এবং বাংলাদেশকে একটা স্বাধীন সমুদ্র দেশের মর্যাদা দিয়ে সেই হিসেবে তারা ডিল করবেন। এখন এই যে মানে দুই দেশের মধ্যে যে একটা আস্থার
সম্পর্ক তৈরির ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং আওয়ামী লীগের বড় বড় দুর্নীতিবাজদের ভারতে অবস্থান, এটা কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বা তারা ওখানে থেকে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি আমি মনে এখানে যারা ভারতের নীতি নির্ধারক তাদেরকে একটা প্রশ্ন করব। বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন যখন ইন্ডিয়াতে ধরা পেল, তাকে কিছু গেল ট্রেসপাসিং ইললিগালি, এবং তাকে কয়টা বছর লাগলো? প্রায় 9টা বছর লাগলো আমাদের ছুটি আনতে, লিগাল প্রসেসে। এখন এই যে শত শত আওয়ামী লীগ নেতারা ইললিগালি ট্রেসপাসিং করলো, হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং অ্যাবাউট ইট? এর থেকেই তাদের উদ্দেশ্য বোঝা যাবে। ইফ দে আর সিনসিয়ার, ইফ দে আর রিয়েল, হোয়াট দে সালাউদ্দিনের সাথে যেভাবে ডিল করেছে, দে মাস্ট ডিল ইন দ্য সেম লাইন। দ্যাটস হোয়াট বাংলাদেশ ওয়ান্টস টু সি। অর যেহেতু আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আমাদের আছে, দে শুড হ্যান্ড ওভার অ্যাজ দেন ওয়েন দের ইজ দ্য কেস এগেনস্ট। আমরা তাদের সব যারা ওই সিটিজেন্স মুভমেন্টে নষ্ট ছিল, আমরা সবাই তাদেরকে তো আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি ফর গুড রিলেশনস। এখন তো ইন্ডিয়া আমাদের যাদের দরকার, আমাদের দেশদ্রোহী যারা কাজ করে যেসব নেতারা, তাদেরকে তো ওখানে রেখে তারা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ট্রেনিং করতেছে হাউ টু ইন্টারফেয়ার ইন্টু দেয়ার অ্যাফেয়ার্স। উই ডোন্ট ওয়ান্ট, আমরা সেটা তো চাই না। তারাই তো আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, আবার তারাই এতদিন কিন্তু আমাদের বলছে আমাদের যত সন্ত্রাস তাদেরকে ফেরত দাও। আমরা দিয়েছি, কারণ আমাদেরও যারা এখন তারা গেছে পালায়, যখন লিগাল কেস জাগে তারা দেওয়া উচিত, ইফ ইউ বিলিভ ইন দি এক্সট্রাডিশন ট্রিটি। যদি সত্যিটা যে না করো সেটা আলাদা কথা। তো তোমরা বন্ধু হবা না শত্রু হবা, আমরা তাদেরকে শত্রু বানাতে চাই না, কোনো আমাদের ইন্টেনশন নাই। বাট আমরা তো একটা স্বাধীন সর্বমুক্ত দেশ হিসাবে আমাদেরকে সম্মানটা দিতে হবে। কাউকে জোর করে রেখে তারা সব কিছু আদায় করে নেবে, এই স্বপ্নটা তো রং। দে শুড আন্ডারস্ট্যান্ড। এবং আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন তত সহজ এবং তত কার্যকারী হবে। প্রিয় দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের সাক্ষাৎকার শুনছিলেন আপনারা এতক্ষণ। এই সাক্ষাৎকারের বাকি অংশ বা শেষ অংশ আপনারা দেখতে পাবেন পরবর্তী পর্বে।